আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আমাদের পরবর্তী চ্যাপ্টার তৃতীয় অধ্যায় চলে এসেছে, কোষ বিভাজন। তো আমরা কোষ বিভাজন অধ্যায় থেকে মাত্র 20টা এমসিকিউ পড়বো। 20টা এমসিকিউ সমান অধ্যায় শেষ। তো দেখো আমি লিখে দিচ্ছি এখানে 20টা এমসিকিউ, 20 এমসিকিউ সমান অধ্যায় শেষ। অধ্যায় দেখো আমরা এই অধ্যায় থেকে যদি 20টা এমসিকিউ পড়ি মোটামুটি সবকিছুই কভার হয়ে যাবে। তো চলো আমরা এখন শুরু করি। তো অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টা তোমরা যখন পরবর্তী বড় ক্লাসে উঠবা, ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখতে পারবে এটা সংক্রান্ত অনেক আরো বিস্তারিত বর্ণনা আছে। তো দেখো প্রথমে একটা আমরা ম্যাথ দিয়ে শুরু করি। তো দেখো চিত্রে এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে বলা হয়েছে চিত্রে, এই যে দেখো চিত্রটা কি এক্স, এক্স এর ক্রোমোজোম সংখ্যা কত বলা হয়েছে, এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16। তো দেখো আমরা সবগুলো ওয়ার্ড কিন্তু ভাঙবো, ক্রোমোজোম শব্দের অর্থটাও আমরা ভাঙবো। তো দেখো এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে পূর্ণ বিভাজন দুইবার হলে, অর্থাৎ দুইটা সম্পূর্ণ বিভাজন ঘটবে, এক্স যদি ক্রোমোজোম সংখ্যা কত। তাহলে দেখো এখানে যদি 16 হয় এবং এর যদি দুইবার পূর্ণ বিভাজন ঘটে তাহলে কত হবে, তাহলে এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি একটা মিওসিস। তো মিও শব্দের অর্থ কি, মিও শব্দের অর্থ হ্রাস, সিস শব্দের অর্থ কি প্রক্রিয়া, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার হ্রাসের প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। তাহলে এখানে 16 যদি হয়, এখানে মিওসিস মানে কি অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখো কি এখানে হচ্ছে 16 থাকলে এখানে কত হবে, 8 হবে। এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে, এখানে ক্রোমোজোম সংখ্যা 8 হবে, এখানে 8 হবে। তাহলে এক্স ওয়ানে যদি 8 হয়, এখানেও এক্স ওয়ান আছে, এখানেও 8 হবে। তাহলে এখানে যদি এক্স টু তে যদি 8 হয়, এখানেও 8 হবে, এখানেও 8 হবে, এখানেও 8 হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে দেখো, এক্স টু তে ক্রোমোজোম সংখ্যাটা কত হচ্ছে আমাদের, এক্স টু তে দেখো ক্রোমোজোম সংখ্যা 8। তো দেখো ইংলিশে লিখছি, ইংলিশে লিখতে একটু অভ্যেস হয়ে গেছে। তো দেখো এই যে এখানে কিন্তু 16, 16 কিন্তু হবে না আমাদের, এক্স এ হচ্ছে 16, এক্স টু তে তাহলে কত হলো আমাদের 8 হলো। তো দেখো এটা তোমরা টেস্ট পেপার খুললেই এরকম হুবহু এমসিকিউ অনেকগুলো দেখতে পাবা। তো আমরা চলো এখন ক্রোমোজোম শব্দের অর্থটা ভাঙি। দেখো ক্রোমোজোম, ক্রোমো প্লাস জোম। দেখো ক্রোমো শব্দের অর্থ রঙিন আর জোম শব্দের অর্থ কি দেহ। তাহলে রঙিন দেহকে কি বলা হয়, ক্রোমোজোম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 2 নম্বর এমসিকিউটা দেখো, সাইটোকাইনেসিস এর পরের ধাপ কোনটি। তো দেখো আমরা ওয়ার্ডটা ভাঙার মাধ্যমে কিন্তু বায়োলজিটা আসলে শেষ করে ফেলি। তো দেখো সাইটোকাইনেসিস পরের ধাপ কোনটি, এখানে দেওয়া হচ্ছে প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, টেলোফেজ। দেখো সাইটোকাইনেসিস শব্দের অর্থটা আমরা জানি। তো দেখো এটা মূলত সাইটোকাইনেসিস এর পরে কোনটা ঘটে, দেখবো যে ইন্টারফেজটা ঘটে। সাইটোকাইনেসিস এর পরে কি ঘটবে, ইন্টারফেজ ঘটবে। আমাদের এই অ্যান্সারটা কেন হইলো, দেখো আমাদের এই অ্যান্সারটা কেন হলো, সাইটো শব্দের অর্থ দেখো আমরা দেখো এখানে লিখবো সাইটো, সাইটো প্লাস কাইনেসিস, কাইনেসিস। তাহলে দেখো সাইটো শব্দের অর্থ কি, সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ, সাইটো শব্দের অর্থ কি কোষ। দেখো কাইনেসিস শব্দের অর্থ কি গতি, গতি, অর্থাৎ কোষের গতিকে কি বলা হবে, অর্থাৎ গতিশক্তি। কাইনেসিস শব্দের অর্থ কত, গতিশক্তি। তো দেখো এখানে কোষের গতিশক্তি ঘটবে, অর্থাৎ ইন্টারফেস, ইন্টারফেস শব্দের অর্থটা দেখো, ইন্টারফেস কি প্রস্তুতি, ইন্টার শব্দের অর্থ কি মধ্যবর্তী, মধ্যবর্তী, ফেজ শব্দের অর্থ দশা, অর্থাৎ মধ্যবর্তী পর্যায়কে বলা হচ্ছে ইন্টারফেস, বা কত এটাকে বলা হচ্ছে কত প্রস্তুতি দশা। ইন্টারফেসকে কি বলা হচ্ছে, প্রস্তুতি দশা, প্রস্তুতি, প্রস্তুতি দশা। তাহলে দেখো ইন্টারফেস কত, মধ্যবর্তী দশা বা প্রস্তুতি দশা। সাইটোকাইনেসিস এর পরে ঘটবে আসলে মূলত ইন্টারফেসটা ঘটে। তারপরে দেখো প্রোফেজ, প্রোফেজ শব্দের অর্থ কি, প্রো অর্থ আদি বা প্রাচীন, ফেজ শব্দের অর্থ কি দশা, অর্থাৎ আদি দশাকে কি বলা হচ্ছে, প্রোফেজ, অর্থাৎ প্রথম দশা। প্রো অর্থ প্রথম বা আদি বা শুরুর দিকে জিনিসকে বোঝাবে প্রো। আর দেখো ইন্টার শব্দের অর্থ বলে দিছি। তারপরে মেটা শব্দের অর্থ দেখো, মেটা, মেটা শব্দের অর্থ মধ্যবর্তী, ফেজ শব্দের অর্থ দশা, অর্থাৎ মধ্যবর্তী দশাকে বলা হয় কি মেটাফেজ। দেখো ইন্টার শব্দের অর্থ কি মধ্যবর্তী, আর ফেজ শব্দের অর্থ কিন্তু দশা। তাহলে দেখো ইন্টারফেস আর মেটাফেসের ভিতরে তোমাদের কিন্তু একটু মিল মনে হচ্ছে, ওয়ার্ডগুলো ভাঙনি দেখো একটু মিল মনে হচ্ছে বা মিল আছে। তারপরে দেখো তাহলে আমাদের এই যে প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এই যে ধাপগুলো আছে, প্রোফেস, মেটাফেস,
মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে 5টি ধাপ আছে, এই 5টি ধাপের চিত্র কিন্তু আমি একটু পরেই দেখাবো। তো তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হলো কি ইন্টারফেস। এই এমসিকিউটা আসার অনেক অনেক চান্স আছে। তো তোমাদের ক নম্বরে আসতে পারে সাইটোকাইনেসিস কি। দেখো সাইটোকাইনেসিস কি, অর্থাৎ দেখবা যে ইন্টারফেস অর্থাৎ ইন্টারফেসের আগের দশে কি বলা হচ্ছে সাইটোকাইনেসিস, এরকম ক নম্বরে আসলে তোমরা অ্যান্সার করে দিবা। তারপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা আছে কি, মাইটোসিসের কোন ধাপে সেন্টোমিয়ার বিভাজন শুরু হয়। মাইটোসিসের কোন ধাপে সেন্টোমিয়ার বিভাজন শুরু হয়। তো সেন্টোমিয়ার শব্দের অর্থ ভাঙবো আমরা, একদম এটা পানি পানি হয়ে যাবে। তো দেখো সেন্টোমিয়ার শব্দের অর্থটা ভাঙি। সেন্টো শব্দের অর্থ কি সেন্টার, সেন্টার, এই যে দেখো বৃত্ত যদি থাকে, বৃত্তের একটা সেন্টার থাকে, সেন্টার শব্দের অর্থ তাহলে কি কেন্দ্র। তো দেখো আমাদের এই যে কেন্দ্র, তাহলে সেন্টো শব্দের অর্থ কি মধ্য বা কেন্দ্র। তাহলে সেন্টো শব্দের অর্থ কি দেখো কেন্দ্র বা মধ্য, মধ্যবর্তী কোনো কিছু বোঝাবে, মধ্যবর্তী কোনো কিছু বোঝাবে। মিয়ার শব্দের অর্থ কি মিয়ার, মিয়ার শব্দের অর্থ অংশ, তাহলে কত কেন্দ্রের অংশকে বলা হচ্ছে কি সেন্টোমিয়ার। এই যে দেখো তোমরা যখন এই ক্রোমোজোম গুলাকে দেখতে পাবা, এই যে দেখো এই যে কেন্দ্রের যে অংশ, এটাকে বলা হচ্ছে সেন্টোমিয়ার। এটা কি বলা হচ্ছে সেন্টোমিয়ার। তাহলে দেখো আমরা চিত্র দ্বারাও কিন্তু বুঝলাম যে এই যে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের যে মাঝখানে একটা গোল অংশ আছে অর্থাৎ সেন্টার অংশ আছে অর্থাৎ বৃত্তর মতো দেখতে পাচ্ছ, তাকে সেটাকে কি বলা হচ্ছে সেন্টোমিয়ার। তো তাহলে আমাদের এটা কোনটা অ্যান্সার হবে, তাহলে মধ্যবর্তী, অর্থাৎ মধ্যবর্তী আর কোনটা দ্বারা আমরা বুঝতেছি, দেখো মেটা শব্দের অর্থ মধ্যবর্তী, আমরা মাত্রই পরে আসছি মেটা শব্দের অর্থ মধ্যবর্তী, তাহলে মাইটোসিসের কোন ধাপে সেন্টোমিয়ারের বিভাজন শুরু হবে, মধ্যবর্তী পর্যায়ে তো সেন্টোমিয়ারের বিভাজন শুরু হতে হবে, তাই না। তো দেখো আমাদের অ্যান্সারটা কি আমরা পেয়ে গেলাম। তো দেখো এরকম অড ভাঙলে প্রত্যেকটা তোমরা হচ্ছে এমসিকিউ একদম অড ভাঙনের মাধ্যমে শেষ করতে পারবা। বায়োলজিটা আসলে অড ভাঙন। তো দেখো এখন কি মাইটো শব্দের অর্থ কি, সিট শব্দের অর্থ কি। দেখো মাইটো শব্দের অর্থ হচ্ছে কি সুতা, সিট শব্দের অর্থ প্রক্রিয়া, অর্থাৎ সুতার প্রক্রিয়াকে বলা হচ্ছে মাইটোসিস। এখানে সুতাগুলো দেখবা কি, অর্থাৎ আদি কোষের ক্রোমোজোম সংখ্যা, এই যে এগুলোকে বলা হচ্ছে সুতা, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম সংখ্যাকে বলা হচ্ছে সুতা। এই যে দেখো এগুলো দেখবা এই যে এরকম 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 এরকম, এগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিড। যখন এগুলো এক্স আকৃতির ধারণ করবে তখন একে বলা হবে ক্রোমোজোম। ভাই বিস্তারিত বর্ণনা তো আসলে এমসিকিউ ক্লাসে হয় না, তারপরে আমি বলার চেষ্টা করতেছি। তো দেখো এখন আমরা কি প্রত্যেকটা চিত্র একটু আঁকানোর চেষ্টা করি। দেখো প্রোফেসের চিত্রটা আসলে দেখো তুমি, প্রোফেসের চিত্রটা কেমন। এই যে দেখো তোমরা হচ্ছে চিত্র আঁকানোর জন্য এরকম হচ্ছে একটু ফাঁকা, বায়োলজির চিত্র মানে ফাঁকাফাঁকি। তো তোমরা চিত্র না পারলে নিচে লিখে দেবা এই চিত্র নাম এটা। তো দেখো আমি চিত্রটা একটু আঁকাচ্ছি, যদিও চিত্র আঁকান শিখতেছি, তো বায়োলজি আর্ট অনেক ভালো করে শিখতে হবে। তো দেখো এই যে এরকম, সরি বেশি ডিজাইন হয়, দেখো এই যে এরকম এরকম দিয়ে দিবা তোমরা। এই যে দেখো এরকম দিয়ে একটা গোল দিয়ে দিবা, গোল দিয়ে একটা এই যে এখানে নিউক্লিওলাস দিবা, এরকম একটা পেছানো পেছানো কিছু দিয়ে দিবা। এটা হচ্ছে প্রোফেস। দেখো প্রোফেস, এই যে প্রোফেসের চিত্র। তো দেখো এগুলা কি ক্রোমাটিড, এগুলাকে বলা হচ্ছে কি ক্রোমাটিড, ক্রোমাটিড। আর এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। দেখো প্রোফেজের চিত্র। তারপরে প্রোমেটাফেজের চিত্রটা দেখো, প্রোমেটাফেজের চিত্রটা কি হবে, এটাই দেখো প্রোমেটাফেজের চিত্র যদি তুমি বানাতে চাও, এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে দেখো এখানে কি আসবে, এইখানে দেখো এই যে এরকম একটা দাগ চলে আসবে, এই যে এরকম একটি দাগ চলে আসবে, এবং তুমি দেখতে পাবা কি এই যে এরকম গোল গোল হয়ে আসতেছে, এরকম গোল গোল হয়ে আসতেছে, এই যে দেখো যে এরকম এরকম আসবে। তো এরকম এরকম আসবে এবং এখানে দেখবা কি নিউক্লিওলাস, যে এই যে তোমাদের একটা যে গোল অংশ ছিল, এটা হচ্ছে কি বিলুপ্তি ঘটবে আস্তে আস্তে। এখানে কি করবে যে বিলুপ্তি ঘটবে, যেগুলা ডট ডট থাকবে, ডট ডট থাকবে, এগুলার কি বিলুপ্তি ঘটে। এবং এখানে ক্রোমোজোম গুলো এই যে এরকম ভাবে থাকে, এই যে ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমোজোম, এই যে দেখো ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এই যে কিন্তু ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলো এইভাবে থাকে। তারপরে দেখো আমরা যদি প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে আমরা যদি টেলোফেজের চিত্রটা দেখি, টেলোফেজের চিত্র দিয়ে তুমি দেখতে পারবা কি এই যে এরকম, সরি প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে কত মেটাফেজ। তো দেখো মেটাফেজের চিত্রটা দেখো এই যে এরকম হয়ে যাবে, এই যে এরকম দেখো একটু ভাঁজ ভাঁজ আসবে। এই যে দেখো আমি কিন্তু চিত্রটা আঁকায় দিচ্ছি, এই যে এরকম আছে। তো দেখো এগুলার মেরু বরাবর কি থাকবে, ক্রোমোজোম গুলা কি থাকবে, এই যে মেরু বরাবর থাকবে, ক্রোমোজোম গুলা কি থাকবে, এই যে মেরু বরাবর থাকবে। অর্থাৎ দেখো তোমরা যখন এই যে এই এমসিকিউটা সলভ করবা, 4 নম্বর এমসিকিউটা সলভ করবা, তখন দেখো এটা হচ্ছে তোমাদের চিত্রটা কি হবে। এই যে দেখো চিত্র কিন্তু আমার ভালো হলো না, তো আমরা পরবর্তীতে চিত্র নিয়েও, আমরা চিত্র কিভাবে আঁকতে হয়, কিভাবে চিত্রগুলো আঁকান শিখবা, এগুলো নিয়ে পরবর্তীতে আমরা হচ্ছে
আলাদা ভিডিও দিয়ে দিব। চিত্র আঁকার টেক শিখাবো, তখন তো চিত্রগুলো কিভাবে তুমি আঁকাবা। তো দেখো মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। দেখো এখানে কি যে নিউক্লিওলাস আছে, এই যে দেখো দাগ দাগ অংশগুলো কিন্তু নাই, এই যে এরকম দাগ 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 এরকম এরকম অংশ আছে, এগুলো কিন্তু নাই। তাহলে মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে কত, মেটাফেজ। এটা অ্যান্সার দিবে কি, এটা অ্যান্সার হবে মেটাফেজ। তো দেখো এটার অ্যান্সার হবে কিন্তু আমাদের মেটাফেজ। তাহলে দেখো এই দশায় আসলে কি যে এখানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এই যে এরকম এরকম যে এইগুলো চিহ্নগুলো ছিল, অর্থাৎ এগুলো বলা হচ্ছে নিউক্লিয়, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে দেখো গোল অংশ ছিল, এই যে গোল অংশ, এটা কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, এখানে কোনো গোল অংশ নেই, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় ওলাস। তো দেখো অর্থাৎ এখানে কি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয় ওলাসের কিন্তু বিলুপ্তি ঘটে কোন ধাপে, এই যে আমাদের মেটাফেজ ধাপে। তারপরে দেখো আছে মেটাফেজের পদে কি আছে, টেলোফেজ, তারপরে আছে অ্যানাফেজ, অ্যানাফেজের পরে টেলোফেজ। অ্যানাফেজ কত, অ্যানাফেজ হচ্ছে গতিময় পর্যায়। গতিময় পর্যায়ে তাহলে কি হবে, এই যে এগুলো এগুলো তাহলে ডট ডট শুরু হয়ে যাবে, এগুলাতে আবার কি হবে, ডট ডট আসবে, ডট ডট আসবে, ডট ডট আসতে পারে। তাহলে তাহলে আবার কি হবে, তারপরে আবার যখন তুমি টেলোফেজ যাবা, টেলো শব্দের অর্থ কি, প্রান্ত বা শেষ, অর্থাৎ শেষ পর্যায়ে যাবা, তখন আবার কি ঘুরে ফিরে সেই দেখবা যে এরকম আসবে, এরকম হচ্ছে দুইটি পর্যায়ে ভাগ হয়ে যাবে, দুইটি পর্যায়ে ভাগ হয়ে আবার এই যে প্রোফেজের কার্যক্রম এখানে শুরু হবে। তো দেখো এগুলো আমি বিস্তারিত দেখাইলাম না, তোমরা আশা করি বই জানো, সবকিছু দেওয়া আছে বইয়ে। তাহলে দেখো আমাদের কিন্তু এই 4টি এমসিকিউ শেষ হলো। আমরা হচ্ছে 5 নাম্বার এমসিকিউ তে চলে যাই, চলো আমরা তো দেখো আমাদের 5 নাম্বার এমসিকিউ তে কি বলা হয়েছে, দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে বাহু দুটি মেরুমুখী অবস্থান করে। অর্থাৎ বাহু দুটি মেরুমুখী অবস্থান করবে। দেখো তোমরা চিত্রটা যদি একটু লক্ষ্য করো, বাহু দুটি হচ্ছে মেরুমুখী অবস্থান করবে, এরকম এরকম থাকবে তোমার, এরকম থাকবে, এবং বাহুগুলো হচ্ছে মেরুমুখী অবস্থান করবে, অর্থাৎ তোমার এই মেরুর দিকে যেতে যাবে, এই যে এরকম থাকবে। বাহু দুটি কি থাকবে, এই যে মেরুমুখী চলন করবে, মেরুমুখী চলন করবে। এটা হচ্ছে কোন ধাপ, এটা হচ্ছে তোমার বাহু দুইটি কোষ বিভাজনের কোন ধাপে মেরুমুখী চলন করে। দেখো অ্যানাফেজ ধাপে, অ্যানা শব্দের অর্থ কত, গতি, গতি পর্যায়ে কি, গতি পর্যায়ে এই মেরু, এটাকে বলা হচ্ছে মেরু, এই যে দেখো এটাকে বলা হচ্ছে মেরু। তো এই মেরুমুখী চলনটা ঘটবে, এখানে নিচেও এটা কি বলা হয়, মেরু। তো দেখো মেরুমুখী চলন ঘটবে কার, অ্যানাফেজ ধাপে। তো দেখো অ্যানা শব্দের অর্থ গতি, ফেজ শব্দের অর্থ দশা, অর্থাৎ গতিময় পর্যায়কে বলা হয় অ্যানাফেজ। মেটা শব্দের অর্থ মধ্য, ফেজ শব্দের অর্থ দশা, অর্থাৎ মধ্যবর্তী পর্যায়কে বলা হয় মেটাফেজ। তো শব্দের অর্থ আদি, মেটা শব্দের অর্থ মধ্য, ফেজ শব্দের অর্থ দশা, অর্থাৎ আদি দশার পরের দশাকে বলা হচ্ছে প্রোমেটাফেজ। দেখো প্রোফেজ অর্থ কি, অর্থাৎ আদিতম দশা বা প্রথম দশাকে বলা হচ্ছে কি, প্রোফেজ। তাহলে দেখো ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়। ক্রোমোজোম শব্দের অর্থ কিন্তু আমি বলে দিছি, সবগুলো শব্দের অর্থ আমরা ভেঙে দিই। দেখো ভি এল জে আই, তোমরা এটা মনে রাখবা, মেটাসেন্টিক কত, ভি, মেটাসেন্টিক হচ্ছে ভি আকৃতির, ভি এল জে আই, ভি এল জে আই, ভি এল জে আই, ভি এল জে আই, ভি এল জে আই। দেখো তোমরা কিন্তু ভি এল জে আই এরকম শব্দগুলো বারবার বলে থাকবে, ভি এল জে আই, ভি এল জে আই, এরকম ভাবে মুখস্থ করবে। দেখো এখন আমি এই শব্দগুলো কেন এরকম হয়েছে, দেখো মেটা শব্দের অর্থ কি, মধ্য, সেন্ট্রিক শব্দের অর্থ কি, কেন্দ্র, অর্থাৎ মধ্য কেন্দ্রকে বলা হচ্ছে কত, মধ্য কেন্দ্রকে বলা হচ্ছে কত, ভি আকৃতির। এই যে দেখো এই যে মধ্য কেন্দ্র, এটাকে বলা হচ্ছে ভি আকৃতির। তারপরে দেখো সাব মেটাসেন্ট্রিক, তাহলে কত, কিছুটা নিচে। তো দেখো এই যে এটা কি কিছুটা নিচে, এটার জমি তুমি কিছুটা নিচে দাও, তাহলে তোমাকে দিতে হবে কি এরকম, এই যে দেখো এরকম কিছুটা নিচে দিলে এটা এল আকৃতির হচ্ছে। আর সেন্ট্রিক শব্দের অর্থ কি, সেন্ট্রিক শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্ট্রিক শব্দের অর্থ কত, মাঝ বা কেন্দ্র। দেখো মাঝ বা কেন্দ্র সেন্ট্রিক শব্দের অর্থ। তারপরে যেটা দেখো অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো শব্দের অর্থ কি, অ্যাক্রো শব্দের অর্থ হচ্ছে মাথা, অর্থাৎ অ্যাক্রো শব্দের অর্থ কি, মাথা। এই যে দেখো মূল অংশ, যে মাথার যে অংশ, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তো দেখো এই যে অ্যাক্রোসেন্ট্রিক, এটা হচ্ছে কত, এই যে এখানে ক্রোমোজোম এখানে হচ্ছে কি, এটা থাকবে সেন্ট্রিক। তারপরে দেখো টেলোসিস, টেলো শব্দের অর্থ কি, শেষ, শেষ পর্যায়ে। দেখো আইটা কি, আইটা এই যে শেষ, এই যে শেষ পর্যায়ে, এখানে কিন্তু থাকবে আমাদের সেন্ট্রিকটা, অর্থাৎ ক্রোমোজোমটা কি এইখানে থাকবে। তাহলে কি দেখো আমরা কিন্তু এই চিত্র দেখে আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো 7 নাম্বার এমসিকিউ, মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি, নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে। দেখো নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব, নিউক্লিওলাস ঘটে প্রথমে কোথায়, নিউক্লিওলাস প্রথমে ঘটে হচ্ছে আমাদের প্রোফেজ পর্যায়ে। প্রোফেজের পরে আমরা একটু ব্রেন খাটালে দেখতে পাবো লাস্টের পর্যায়ে যেটা আছে, অর্থাৎ
টেলোফেজ পর্যায়ে সেটা কি আমাদের কি আমার নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাবটা ঘটে। দেখো নিউক্লিওলাসের চিত্রটা তুমি যখন দেখবা এরকম, এই যে দেখো এখানে হচ্ছে এই যে নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব এখানে আবার ঘটবে। নিউক্লিওলাসের এটা কিন্তু এই যে নিউক্লিওলাস এখানে হচ্ছে পূর্ণ আবির্ভাবটা ঘটে। তার জন্য এটাকে বলা হয়েছে কত, টেলোফেজ পর্যায়ে নিউক্লিওলাসের পূর্ণ বিলুপ্তি ঘটে। প্রোফেজ দশার ক্ষেত্রে দেখো, প্রোফেজ দশার ক্ষেত্রে কোনটি সঠিক? দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। হ্যাঁ, প্রোফেজ দশায় তো স্পিন্ডল যন্ত্র অবশ্যই থাকবে, এক নাম্বারটা সঠিক। ক্রোমোজোম গুলো পানি যোজন শুরু হয়। দেখো ক্রোমোজোম গুলো পানি যোজন শুরু হয় কত, এই যে এই পর্যায়ে পানি যোজন গুলো শুরু হয়, অর্থাৎ টেলোফেজ পর্যায়ে শুরু হয়। তাহলে আমাদের কিন্তু এটা হবে না। তারপরে দেখো নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। তাহলে কি আস্তে আস্তে দেখো আমাদের নিউক্লিওলাসটা কিন্তু বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে কত, 1 ও 3 আমাদের এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে দেখো 8টা এমসিকিউ হলো। আমরা এখন 9 নম্বর এমসিকিউ তে দেখো, আমরা 9 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। 9 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে ক্ষত স্থান পূরণ হয় অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। দেখো ক্ষত স্থান অর্থাৎ মাইটোসিস কি দেহকোষ, তারপরে মিওসিস কি জনন কোষ। তো তুমি এটা লিখে রাখবা এখানে। মাইটোসিসটা কি? মাইটোসিসটা হচ্ছে তোমার দেহকোষ, দেহকোষ দেহকোষে ঘটবে মাইটোসিস, আর অ্যামাইটোসিস ঘটবে জনন কোষে, জনন কোষে, জনন কোষে। তাহলে দেহকোষের ভিতরে দেখো ক্ষতস্থান পূরণ হবে, তাহলে দেহ এগুলা যদি কেটে ফেটে যায় তাহলে আমাদের কিসের প্রভাব থাকবে? মাইটোসিসের প্রভাব থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? খ নম্বর অ্যান্সার হবে। এবং এটা এই অ্যামাইটোসিসের উদাহরণটা একটু মনে রাখবা। অ্যামাইটোসিসের উদাহরণটা আসে হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, এগুলোকে বলা হচ্ছে তোমার অ্যামাইটোসিসের উদাহরণ। এটা একটু মনে রাখবা। তারপরে দেখো আমাদের 10 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়? মাইটোসিসের কোন ধাপে মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়? তাহলে দেখো স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোথায়? দেখো প্রথমে প্রোফেজ, প্রোফেজের থেকে তোমার হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে দেখবা কি তোমরা এই স্পিন্ডল তন্তুগুলা সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তু এই যে এরকম 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 যে তোমরা হচ্ছে জিনিসগুলো দেখতে পাও, অর্থাৎ গোল, এই যে গোল গোল হয়ে যে এরকম 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 থাকে, এগুলোকে বলা হচ্ছে কত, স্পিন্ডল তন্তু। ঠিক আছে, এই স্পিন্ডল তন্তু গুলো কোথায় সৃষ্টি হয়? এই প্রোফেজে, অর্থাৎ প্রোমেটাফেজে কত আমাদের স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। তারপরে দেখো নিচের কোনটিতে মিওসিস ঘটে? তাহলে মিওসিস কোথায় ঘটে? দেখো মিওসিস, আমি বলছি মিওসিসটা কি? মিওসিসটা জনন কোষ, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু যেখানে থাকে সেখানে কিন্তু আমাদের এই জনন কোষটা ঘটবে। অর্থাৎ ছেলের সাথে মেয়ের যখন মিলন ঘটবে তখনই কিন্তু আমাদের অর্থাৎ এখানে জনন কোষটা সৃষ্টি হয়। জনন শব্দের অর্থ কি? দেখো জনন শব্দের অর্থ মিলন। তো তোমরা এই সবগুলো ওয়ার্ড যখন ভাঙতে পারবা তখন দেখবা বায়োলজির এমসিকিউ গুলো একদম পানি পানি লাগছে। তো দেখো তাহলে এখানে নিচের কোনটিতে মিওসিস ঘটে? মিওসিস দেখো আমি বলছি যে জনন কোষ, তাহলে ভ্রূণমুকুল এটা কি জনন কোষ? না, এটা তো একটা দেহকোষ। তাহলে এখানে কি ঘটবে? এখানে ঘটবে হচ্ছে মাইটোসিস। এখানে কি ঘটবে? এখানে ঘটবে মাইটোসিস। তারপরে দেখো বর্ধনশীল পাতা, পাতা দেখো 2টা থেকে 4টা একটু একটু করে বাড়তে থাকে, বড় হতে থাকে পাতাগুলো। তাহলে এখানে মতো মিওসিস ঘটে। মূলের অগ্রভাগ, দেখো মূলের অগ্রভাগ, অর্থাৎ এটাও কিন্তু মূলের অগ্রভাগটাও কিন্তু বড় হতে হতে থাকে এবং মাটির দিকে কিন্তু যেতে থাকে। তাহলে দেখো এটাও কি, এটা আমাদের কত মিওসিস ঘটবে। এগুলো তো জনন হচ্ছে না আসলে। দেখো ফুলের পরাগধানী, পরাগধানী শব্দের অর্থ কি? শুক্রাণু ডিম্বাণু। পরাগধানী অর্থাৎ পরাগ যে ধারণ করে, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু যে ধারণ করে তাকে বলা হচ্ছে কি? পরাগধানী, পরাগধানী। তাহলে দেখো এই যে ফুল, যদি তোমরা একটা ফুলের চিত্র দেখো তো এরকম যদি দেখো দেখলে তোমরা দেখতে পারবা কি যে এখানে এরকম 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 কিছু হচ্ছে কি শুক্রাণু ডিম্বাণু তোমাদের থাকে। তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে? মিওসিস কোথায় ঘটে? জনন কোষ, জনন কোষ এখানে ফুলের উদ্ভিদের পরাগধানী। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে। তারপর দেখো 12 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে? 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে এ প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? এ প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? তাহলে এ প্রক্রিয়াটা আসলে কি? এখানে দেখো 2n থেকে n হচ্ছে। তাহলে দেখো আমরা জানি মিওসিস মানে রাস্ট বা অর্ধেক। তাহলে দেখো এখানে কিন্তু অর্ধেক হচ্ছে, তাহলে এটা কি এক ধরনের মিওসিস প্রক্রিয়া, মিওসিস। তাহলে দেখো মিওসিস প্রক্রিয়া, এ প্রক্রিয়া কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? মিওসিস, দেখো মিওসিসে কিন্তু 4টি অপত্য কোষ থাকে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 4। ঠিক আছে, তো দেখো এ প্রক্রিয়াতে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। আমরা জানি মিওসিসের সংখ্যা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে মিওসিসের সংখ্যাটা বলা আছে যেখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে কতবার? 2বার, এবং তোমার ক্রোমোজোমের বিভাজন ঘটে 1বার। তাহলে দেখো নিউক্লিয়াসের বিভাজন বলছে 1বার ঘটে, তা না, এটা সঠিক না। নিউক্লিয়াসের বিভাজন 2বার ঘটে। জনন কোষ উৎপন্ন হয়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম মিওসিসে জনন কোষ উৎপন্ন হয়। তাহলে আমাদের 2 নম্বরটা সঠিক। ডিপ্লয়েড কোষ সংগঠিত হয়। দেখো ডিপ্লয়েড শব্দের অর্থ কি? ডিপ্লয়েড শব্দের অর্থ 2, ডি শব্দের অর্থ 2, প্লয়েড শব্দের অর্থ ক্রোমোজোম সংখ্যা। তাহলে কত? 2টি ক্রোমোজোম সংখ্যাকে বলা হচ্ছে কত? ডিপ্লয়েড। এখানে দেখো কি জোড়া ক্রোমোজোম গুলোর সংখ্যা 60 হয়। তাহলে আমাদের এটাও কিন্তু সঠিক। তাহলে আমাদের 2, 3 সঠিক। তো আমাদের 12 নম্বর এমসিকিউ অর্থাৎ আমাদের 13 নম্বর এমসিকিউ
শেষ হলো। আমরা এখন 14। তো দেখো, দেখতে দেখতে আমরা 14 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। 14 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে মানব দেহে মিওসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে। তো দেখো, আমাদের মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কতটি? মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টি। দেখো, মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কতটি? 46টি। যেটাকে বলা হচ্ছে কত জোড়া? 23 জোড়া। 23 জোড়া। দেখো, তাহলে আমাদের 23 জোড়া অর্থাৎ মিওসিস যদি ঘটে এখানে, তাহলে হ্রাস হবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। মিওসিস ঘটলে 46/2 তাহলে কত হয়েছে? 23। 23 দুগুণা কত? 46। তাহলে আমাদের কতটি মানব দেহে মিওসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম সংখ্যা থাকে? 23টি ক্রোমোজোম সংখ্যা থাকে। তো আমরা কিন্তু এটা ম্যাথ আকারে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। মানব দেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। তো 46-এর ভেতরে আমাদের যেহেতু মিওসিস ঘটবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, তার মানে কি আমাদের 23 জোড়া হবে, অর্থাৎ 23টি হবে, জোড়া না, সরি, 23টি হবে। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? আমরা প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটি আকারে দেখবো বড় হচ্ছে। তাহলে প্রোফেজ ধাপে কি? প্রোফেজ ধাপে কিন্তু আমরা এটা দেখতে পাবো যে আকারটা কি বড় হয়। তারপরে দেখো 16 নম্বর এমসিকিউ তে বলা আছে কি জীবদেহে কত প্রকার কোষ বিভাজন ঘটে। তো দেখে এটা প্রথম দিকের একটা প্রশ্ন। জীবদেহে কিন্তু আমাদের 3 ধরনের কোষ বিভাজন ঘটে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আর একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এই 3 ধরনের কোষ বিভাজন কিন্তু আমাদের জীবদেহে ঘটে থাকে। তাহলে আমাদের জীবদেহে কোষ বিভাজন কত ধরনের ঘটে? দেখো, 3 ধরনের কিন্তু কোষ বিভাজন ঘটে, আমাদের খ নম্বর অ্যান্সার। তারপর দেখো, টিউমার ক্যান্সার সৃষ্টিতে কোন কোষ বিভাজনের ফলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের ফলে? দেখো, টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়, দেখো, মাইটোসিস যখন তা বাধাপ্রাপ্ত হয়, যখন মাইটোসিসটা কাজ করে না বা মাইটোসিসটা এলোমেলো কাজ করা শুরু করে, সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা সৃষ্টি না করে, বহু সংখ্যক 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, ধরো যে সৃষ্টি হওয়ার কথা 2টা হলে হচ্ছে 10টা। তো তখন কি আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের কি হয়? টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। তো দেখো, তোমাদের 2026 সালে এই এমসিকিউটা আসার সম্ভাবনা কিন্তু একটু বেশি। তো এটা স্টার মার্ক আমি দিয়ে দিলাম। দেখো, এই এমসিকিউটা আসার সম্ভাবনা একটু বেশি। তারপর দেখো 18 নম্বর এমসিকিউটা আমরা দেখি। 18 নম্বর এমসিকিউটা বলা হয়েছে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে? দেখো, আমরা কিন্তু সবগুলো ওয়ার্ড কিন্তু ভাঙছি ভাই। ভাঙার পরে এখন কিন্তু আর ওয়ার্ড গুলো ভাঙা জানি, তার জন্য আমি কিন্তু এই ওয়ার্ড গুলো আর ভাঙতেছি না। দেখো, ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয়। ক্রোমো শব্দের অর্থ কি? রঙিন। জোম শব্দের অর্থ দেহ। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা ভাঙছি এই ক্লাসের ভিতরে। তোমার ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখবা। তো দেখো, ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে? দেখো, সবচেয়ে মোটা ও খাটো হয়, দেখো তাহলে মধ্যবর্তী পর্যায়ে তো সবচেয়ে মোটা ও খাটো হবে। দেখো, মানুষ কিন্তু ছোটবেলায় কি মোটা থাকে? মানুষ কিন্তু, দেখো, মানুষের জীবন দশাটা যদি তোমরা লক্ষ্য করো, তখন দেখতে পারবে একটা মানুষ যখন শিশু থাকে তখন ছোট থাকে। যখন সে আরেকটু বড় হয়, যখন মাস বয়সে আসে, তখন দেখবে সে সুন্দর গঠন, সবচেয়ে মোটা কাটা, সবচেয়ে এরকম কিছু থাকে। বৃদ্ধ বয়সে এসে হয়তো তার পাটা এরকম হয়ে যায়, তার হাতটা ধরো যে বাঁকা হয়ে যায়, অনেকের কোমর এরকম বাঁকা হয়ে যায়। তো দেখো, এগুলো কিন্তু ঘটে থাকে। তাহলে আমাদের সবচেয়ে মোটা ক্রোমোজোম গুলো আমাদের সবচেয়ে মোটা কাটা কখন হয়? আমাদের মধ্যবর্তী দশায়। তো আমরা মেটা শব্দের অর্থ জানি কি? মধ্যবর্তী দশায়। তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে? মধ্যবর্তী দশায় কিন্তু আমাদের এটা ঘটে থাকে। আমরা ওয়ার্ড ভাঙবো, প্রত্যেকটা এমসিকিউ পারবো। প্যাপিলোমা ভাইরাসের কোন 2টি জিন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? দেখো, তোমাদের বই কিন্তু দেওয়া আছে, এটা একটা মনে রাখবা। দেখো, ই হচ্ছে 6 ও 7। ই কত? ই বা কত ই দিতে পারে, তোমাদের ইংলিশে দিতে পারে ই 6, ই 7। এই 2টা প্যাপিলোমা ভাইরাস সৃষ্টির জন্য কিন্তু আমাদের দায়ী। তারপর দেখো, আমরা দেখতে দেখতে লাস্ট এমসিকিউ তে চলে আসলাম, সবচেয়ে আকর্ষণীয় একটা এমসিকিউ। বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে? দেখো, বহুকোষী জীব কি? মানুষ কিন্তু বহুকোষী জীব। দেখো, এই বহুকোষী জীবগুলা কি প্রথমে, অর্থাৎ শব্দগুলো বাংলায় তুমি দেখতে পাবা, অর্থাৎ এককোষী জীবগুলা হচ্ছে কিন্তু একটা ধরনের কোষ থেকে হচ্ছে তারা জীবন শুরু করে। কিন্তু বহুকোষী জীব যখন তোমরা দেখবা, তখন দেখবে কি জাইগোট, অর্থাৎ মিলন। বহুকোষী জীবগুলা কি তাদের প্রথমে কিন্তু তাদের মিলন, অর্থাৎ জাইগোট শব্দের অর্থ কি? জাইগোট শব্দের অর্থ কি? জোড়া বা মিলন। জোড়া বা মিলন। দেখো, জাইগোট শব্দটা গরুর যে জোয়াল আছে না, ধরো যে অনেক সময় যে গরু মনে করো যে কোনো রোগ হইলে যে খাদ্য খাওয়া যাবে না, তখন কিন্তু মুখে কি দেওয়া থাকে? মাস্কের মতো যে বলে চুয়াল, ওগুলো কিন্তু দেওয়া থাকে। তাহলে দেখো, জাইগোট শব্দটা কিন্তু থেকে আসছে, জল থেকে আসছে। তো দেখো, আমাদের বহুকোষী জীবের জীবন শুরু হয় কোথা থেকে? জাইগোট থেকে। জাইগোট শব্দের অর্থ কি? জোড়া বা মিলন। তো দেখো, এরই মাধ্যমে আমাদের 3য় অধ্যায় কোষ বিভাজন কিন্তু শেষ হয়ে গেল। তো তোমরা অবশ্যই আমার ক্লাসটা দেখবা এবং আমি নতুন ভাবে ক্লাস নিচ্ছি। ক্লাসটা কেমন হয় কমেন্টে জানাবা।
তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সাপোর্ট করবা, যাতে আমি তোমাদের বায়োলজি ক্লাস নিচ্ছি, এরপরে ম্যাথ ক্লাস নিতে পারি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো যাতে আমি নিতে পারি, হায়ার ম্যাথ, এগুলা সামনে তোমাদের ক্লাস আসবে। অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করবা, করলে কিন্তু অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবা। তো দেখো, আমরা কিন্তু ক্লাস নেওয়ার আগে আমি নিজে কিন্তু অনেকক্ষণ স্টাডি করি, তারপরে কিন্তু একটা ক্লাস নেই, অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।